হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে কমন গ্রামাটিক্যাল মিস্টেক থাকে এমন কয়েকটি বাক্য আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে দেখা যাক সেই বাক্যগুলো আজকের ভিডিওতে কি কি আছে। দেখো তো ফার্স্ট বাক্যে কি বলা হচ্ছে, উই রিটার্নড ব্যাক ফ্রম কাশ্মীর। আমরা কাশ্মীর থেকে ফিরে এসেছিলাম। এখানে ভুলটা আছে, এই রিটার্ন মানে ফিরে আসা, আবার ব্যাক মানেও ফিরে আসা। এখানে রিটার্ন মানেই যদি ফিরে আসা হয় তাহলে ব্যাক শব্দের কিসের দরকার আছে? তাহলে ব্যাক শব্দটির কোনো প্রয়োজন নেই। নেক্সট কি আছে, হি ইজ মাই দ্য বেস্ট ফ্রেন্ড। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা জানি কি যে সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ফর্ম অর্থাৎ যে অ্যাডজেক্টিভটি থাকে তার পূর্বে দা বসানো হয়, কিন্তু এখানে দেখো বেস্ট এই শব্দটি গুডের সুপারলেটিভ ফর্ম, আর সেই বেস্ট শব্দের আগে যথারীতি দা আছে, কিন্তু তার আগে খেয়াল করো একটি পজিটিভ অ্যাডজেক্টিভ মাই আছে। মনে রাখবে এইরকম পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে কি, যেমন মাই, আওয়ার, হিজ কিংবা হার কিংবা ইয়োর কিংবা দেয়ার, এইরকম কোনো পজিটিভ অ্যাডজেক্টিভের ঠিক পরে যদি কোনো সুপারলেটিভ ফর্ম থাকে তার মাঝখানে কোনো দা থাকবে না, অবশ্যই সেটা মনে রাখবে। আমি যদি বলি দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, তাহলে ঠিকই আছে, কারণ এই মোস্টের আগে দা আছে আর দার আগে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ নেই, এই সকল শব্দ কোনোটাই নেই। কিন্তু অপর দিকে যদি বলি দিস ইজ মাই দ্য মোস্ট বিউটিফুল থিং, তাহলে কিন্তু রং। কারণ কি, তুমি দেখো মোস্টের আগে দা তো আছে, কিন্তু দার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই দা থাকবে না। চলো নেক্সট বাক্য কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে হার কন্ডিশন ইজ গুড টুডে। তার অবস্থাটা, তার শারীরিক অবস্থা আজকে কিন্তু ভালো, গতকালের থেকে আজকে ভালো। তার মানে গতকালের থেকে আজকে ভালো, তাহলে এখানে তো একটা কম্পারেটিভ ডিগ্রি আছে। কম্পারেটিভ ডিগ্রিতে কি গুড থাকে? গুড তো পজিটিভ ডিগ্রিতে থাকে, তাই না? এখানে তাহলে হওয়া উচিত কি, গুড না হয়ে এখানে হওয়া উচিত বেটার, অর্থাৎ হার কন্ডিশন ইজ বেটার টুডে। এই ঠিক টুডে শব্দের পরে দ্যান ইয়েস্টারডে এই কথাটি উজ্জ্ব আছে, তাই এখানে পজিটিভ ডিগ্রিতে নেই, বাক্যটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে হবে কি, হার কন্ডিশন ইজ বেটার টুডে দ্যান ইয়েস্টারডে, এই কথাটি উজ্জ্ব আছে। নেক্সট কি বলা হচ্ছে, দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে কোনো নদীর থেকে নীল নদী অনেক বড়। এখানে ভুল কোথায়? এখানে ভুল আছে, এই যে দেখছো আদার, এটি থাকবে না, শুধুমাত্র এনি থাকবে। দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি রিভার ইন ইন্ডিয়া। কেন? আমরা তো জানি কম্পারেটিভ ডিগ্রিতে দ্যানের পরে এনি আদার থাকে, এখানে কেন থাকবে না? প্রশ্ন তো জাগছেই। এখানে তাহলে বলি, এনি শব্দটি পরে আদার শব্দটি যে আমরা রাখি, সেটা কি জেনে বুঝে রাখছি, নাকি অন্ধের মতো মুখস্থ করে নিয়েছি যে এনি আদার করব? এনি আদার আমরা তখনই করব একটা একই দল বা গোষ্ঠীর মধ্য থেকে একজনকেও আর বাকিদের থেকে কোনো দিক থেকে আলাদা বা ভিন্ন, তাহলে সেক্ষেত্রে এনি আদার কথাটি রাখবো। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলি, মানো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, কোনো একটা ক্লাসে ছেলে এবং মেয়ে উভয়ে মিলে 50 জন স্টুডেন্ট আছে। তো এই 50 জনের মধ্যে থেকে কোনো একজন বাকিদের থেকে কোনো অংশে ভালো। রাম ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দি ক্লাস। এটা একটা বাক্য হলো। অপরদিকে আমি বলবো রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস। আর একটা বাক্য বলছি, রাম ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দি ক্লাস। প্রথম বাক্য দেখো, রাম ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট ইন দি ক্লাস। নেক্সট কি বলছে, রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস।
তারপরে কি বলছে, রাম ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। তফাৎটা শুধু দেখো, এখানে রয়েছে স্টুডেন্ট, এখানে বয়, এখানে গার্ল। আমি কি বলেছি, একই কোনো দল বা গোষ্ঠীর মধ্যে থেকে একজন যদি আর বাকিদের থেকে আলাদা হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে কোনো অংশে বা কোনো দিক থেকে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেন এনি আদার কথাটি ব্যবহার করব। কিন্তু যদি দেখা যায় সেই একই দল বা গোষ্ঠীর মধ্যে পড়ছে না, তাহলে কিন্তু এনি আদার না হয়ে শুধু এনি কথাটি রাখবো। এখানে দেখো, রাম যে কোনো ছাত্র কিংবা ছাত্রীর থেকে ক্লাসে ভালো, তার মানে 50 জনের মধ্যে একজন রাম আর বাকি 49 জনের মধ্যে থেকে রাম ভালো। কোনো অংশে বাক্যটি কিন্তু ভুল নয়। কিন্তু নেক্সট কি বলছে, রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দি ক্লাস। রাম ক্লাসের আর যে কোনো ছেলের থেকে ভালো, তার মানে মানো 50 জন ক্লাসে স্টুডেন্ট আছে। ধরো ক্লাসের মধ্যে বয় রয়েছে 24 জন, গার্ল রয়েছে 26 জন, 26 আর 24 মিলে 50 জন। তো এখানে সেকেন্ড বাক্য কি বলছে, রাম ক্লাসের আর যে কোনো ছেলের থেকে ভালো। তার মানে এখন কিন্তু গার্লের সাথে তুলনা হচ্ছে না, গার্ল পার্টি কিন্তু কেউ না কেউ ভালো থাকতেই পারে। এখানে তুলনাটা হচ্ছে 24 জনের মধ্যে ছেলেগুলোর মধ্যে থেকে তুলনাটা হচ্ছে। 24 জনের মধ্যে রাম ভালো বাকি 23 জন ছেলের থেকে, তাহলে সেই 24 জন ছেলের মধ্যে থেকে একজন আলাদা, তাহলে এনি আদার কথাটি এখানেও ঠিকই আছে। কিন্তু অপরদিকে বলো, রাম ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। রাম ক্লাসের আর যে কোনো মেয়ের থেকে ভালো। আর যে কোনো মেয়ের থেকে বলতে মেয়েদের মধ্যেই তো পড়ে না রাম, তাহলে সেই একই দল বা গোষ্ঠীর মধ্যে তো পড়ছেই না। তাহলে গার্ল পার্টের থেকে রাম তো বাদ পড়ছে না, রাম তো ফিমেল নয়, রাম তো মেল। তাহলে সেক্ষেত্রে এখানে গার্লের সাথে তো কেউই বাদ যাচ্ছে না, 26 জনে 26 জনই তো ওখানে আছে। যদি এই গার্ল পার্ট থেকে একজন বাদ আসতো, রাম না হয়ে যদি বলা হতো সীতা, তাহলে বাক্যটাতে দ্যান এনি আদার কথাটি থাকতো, যে সীতা ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। আশা করি তোমরা এই জায়গাটাতে বুঝতে পেরেছো। এখানে দেখো, নীল নদীকে তুলনা করা হচ্ছে ভারতবর্ষের আর যে কোনো নদীর থেকে। কিন্তু তোমরা বলো তো, নীল নদী কি ভারতে সিচুয়েট করছে? নীল নদী তো ভারতের বাইরে। তাহলে ভারতবর্ষের যদি শুধুমাত্র যে কয়েকটি নদী আছে তার মধ্যে থেকে যদি কোনো একটা নদী আর বাকিদের থেকে ভিন্ন হতো, তাহলে দ্যান এনি আদার কথাটি থাকতো। কিন্তু এখানে বলা হচ্ছে নীল নদী ভারতবর্ষের আর যে কোনো নদীর থেকে আলাদা। নীল নদী তো ভারতবর্ষের মধ্যেই পড়ছে না, তাহলে এনি আদার কী করে থাকবে? ভারতবর্ষের সমস্ত যে নদীর থেকেই নীল নদী ভালো, যে কোনো নদীর থেকেই ভালো, তাহলে কিন্তু এনি কথাটি থাকবে, আদার কথাটি থাকবে না। হ্যাঁ, এনি আদার কথাটি থাকবে যদি তুমি এই ইন্ডিয়াকে তুলে করে ফেলো ইন দি ওয়ার্ল্ড। তখন কি হবে, নীল নদী বড় আর যে কোনো নদীর থেকে বিশ্বে আর যতগুলো নদী আছে, বিশ্ব তো একটাই, তাহলে নীল নদীকে শুধু বাদ দিয়েছি, আর যতগুলো নদী আছে বিশ্বের মধ্যে সবগুলোর থেকে আর যে কোনো নদীর থেকেই কিন্তু আলাদা, তাহলে তখন কিন্তু এনি আদার কথাটি থাকবে। কিন্তু এই বেলায় থাকছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। চলো নেক্সট এক্সাম্পল কী আছে। নেক্সট বলা হচ্ছে অ্যাবাউট হোয়াট আর ইউ টকিং। অ্যাবাউট মানে কি, সম্পর্কে বা সম্বন্ধে, আর হোয়াট মানে কি, কিসের সম্বন্ধে আর ইউ টকিং, তুমি কথা বলছো, অর্থাৎ কী ব্যাপারে তুমি কথা বলছো। এই বাক্যে এই যে দেখছো অ্যাবাউট, এটা একটা প্রেপোজিশন। এই অ্যাবাউট শব্দটি এখানে না থেকে টকিং শব্দের পরে থাকবে। এবার প্রশ্ন হলো কেন? আমরা জানি একটা প্রেপোজিশন ঠিক কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে। কি জানি, একটা প্রেপোজিশন ঠিক নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এবার ওই প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটাকেই বলা হয় ওই প্রেপোজিশনের অবজেক্ট। ওকে, এবার বলি, যদি কোনো প্রশ্নসূচক বাক্যে ডব্লিউএইচ ওয়ার্ড এটাই যদি কোনো প্রেপোজিশনের অবজেক্ট হয়ে দাঁড়ায়, তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটির ঠিক পূর্বে ওই প্রেপোজিশনকে না বসিয়ে একদম বাক্যের শেষে পৌঁছে দিতে হবে তাকে। এখানেই অ্যাবাউট এই প্রেপোজিশনটির অবজেক্ট কিন্তু হোয়াট, কিসের সম্পর্কে, কোনো না কিছু সম্পর্কে, অ্যাবাউট সামথিং। তাহলে অ্যাবাউট শব্দের পরে যেটা বসবে আনসার হিসাবে সেটা হলো নাউন বা প্রোনাউন বসবে, তাহলে সেটাই হবে অ্যাবাউটের অবজেক্ট। তাই এখানে যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাবাউট শব্দের অবজেক্ট, তাই অ্যাবাউটকে এখানে না রেখে একদম শেষে পাঠাবো। আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম। তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো। এই যে ফ্রম, এটা একটা প্রেপোজিশন, আর এর অবজেক্ট কোনটা, এই হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডটি। কেন? আমি আনসার স্বরূপ তো বলতে পারি যে ফ্রম কলকাতা আই হ্যাভ কাম, তাহলে কলকাতা একটা নাউন, প্রপার নাউন। তাহলে ফ্রম শব্দের অবজেক্ট কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ার। তাই এখন ফ্রম কিন্তু হোয়ারের আগে না থেকে রাখতে হবে কোথায়, কাম শব্দের ঠিক পরে। হবে বাক্যটা কি, হোয়ার হ্যাভ ইউ
কাম ফ্রম, এখানে ফ্রম থাকবে না। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। ওকে, আজকে এখানেই থামছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলো।